অনেক আশীর্বাদ ছিল আল্লাহর আমার ওপর, আমার পরিবারের ওপরে যে আমরা খুব স্মুথলি ফ্লাইট বুক করেছি, ফ্লাইট পেয়েও গেছি। সৌদি আরবিয়ার যে ক্যাপিটাল রিয়াদ, ওখানে আ বম বম্বিং হয়ে গেছিল। যেহেতু মানে মিসাইল এয়ার স্ট্রাইক হয়ে গেছিল। তাই জন্য ওরা আর পরের ফ্লাইটটা নিতে পারেনি। তারপরে রাত্রির বেলা জানতে পারলাম যে মানে এরকম যুদ্ধ শুরু হয়। এই মানে ফাইটার প্লেন দেখি। সেদিনকে শুক্রবারে জ আ মানে জুম্মার যে জমায়েতের নামাজ, তখন একটা ওপরে একটা আমি এই মানে ফাইটার প্লেন দেখি। আমার মেয়েকে নিয়ে, আমার মাকে নিয়ে আমরা উমরা করতে গেছিলাম। কারণ রমজান মাসে উমরা করলে বলে সেটা নেকি অনেক। মানে দুশ্চিন্তাটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দুশ্চিন্তা হয়নি। কারণ মানে নিজেকে আর নিজের মধ্যে থাকেন না। আপনি একটা ঘোরে চলে যান। তার মধ্যে জানা গেল এয়ার স্পেস বন্ধ। আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা ক্যানসেল করে হয়ে গেছে। তো তখন আরো বাবার চিন্তা বেড়ে যায়। এটাই একটা মানে দুঃখ রয়ে গেছে যে মক্কাতে আমার ২-৩ দিন থাকবার ইচ্ছা ছিল। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম। প্রথমে আপনাকে ওঙ্কারের আ নমস্কার আর সবাইকে আজই হোলির দিন, হোলির শুভেচ্ছা আর রমজান মাসেরও অনেক, অনেক শুভেচ্ছা। হজ করতে গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে একটা যুদ্ধকালীন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ, কার্যত মধ্যপ্রাচ্য এবং ইউরোপ কার্যত যুদ্ধের পরিস্থিতির মধ্যে রয়েছে। অভিজ্ঞতাটা কেমন হলো? দেখুন, আমরা ওখানে উমরা করতে গেছিলাম কারণ হোলির যে ৩ দিন স্কুলের ছুটি ছিল তার মধ্যে শনিবার, রবিবার মিলিয়ে ১ দিন ছুটি নিলে ৭ দিন ছুটি হয়ে যেত। তো আমার মেয়েকে নিয়ে, আমার মাকে নিয়ে আমরা উমরা করতে গেছিলাম। কারণ রমজান মাসে উমরা করলে বলে সেটা খুব পবিত্র। রমজান মাসে উমরাটা করলে সেটার নেকি অনেক। তো গেছিলাম। এবার কার্যত মদিনা শরীফে আমরা ছিলাম। সেদিনকে শুক্রবারে জ আ মানে জুম্মার যে জমায়েতের নামাজ, তখন একটা ওপরে একটা আমি এই মানে ফাইটার প্লেন দেখি। কিন্তু ওটা একটু অদ্ভুত লেগেছিল। কারণ মদিনা আর মক্কা যেহেতু তীর্থস্থান, ওখানে এত পবিত্র, এত শান্তিপূর্ণ যে ওখানে কোনো এয়ারবেস তো নেই। তবুও দেখেছিলাম, তখন অতটা সত্যিকারের বুঝতে পারিনি। তারপরে রাত্রির বেলা জানতে পারলাম যে মানে এরকম যুদ্ধ শুরু হয়। আর মানে দুশ্চিন্তাটা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের দুশ্চিন্তা হয়নি। কারণ পৃথিবীর যেকোনো তীর্থতে আপনি যখন তীর্থস্থানে যান, আপনি আপনাকে এমনভাবে মানে আল্লাহর কাছে সমর্পণ করেন, ভগবানের কাছে আপনি সমর্পণ করেন নিজেকে, যে আপনি মানে নিজেকে আর নিজের মধ্যে থাকেন না। আপনি একটা ঘোরে চলে যান। তো আমরাও নিশ্চিতভাবে ওই ঘোরে চলে গেছিলাম। আমরা আল্লাহর মানে আমাদের যে তাওয়াফ করতে হয়, তাওয়াফ করছিলাম। আমাদের যেগুলো মানে নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা করছিলাম। নামাজ পড়ছিলাম। মানে একটা ইয়ের মধ্যে ছিলাম। আমাদের অতটা ভয় লাগেনি। হ্যাঁ, দুশ্চিন্তা যেটা হয়েছিল সেটা আমার বাবার প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছিল। পরিবারের যে এখানে বন্ধু-বান্ধবরা সমানে WhatsApp করছে, মেসেজ করছে, ফোন করছে যে মানে ফেরত আয়। তার মধ্যে জানা গেল এয়ার স্পেস বন্ধ। আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটা ক্যানসেল করে হয়ে গেছে। তো তখন আরো বাবার চিন্তা বেড়ে যায়। কিন্তু আমরা সত্যি কথা বলতে গেলে আমাদের কোনো অসুবিধা হয়নি। কারণ আমরা আমাদের উমরা শেষ করেছি। তারপরে একটা সাউদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট, যেটা মক্কার নিয়ারেস্ট এয়ারপোর্ট জেদ্দা। জেদ্দাহ থেকে ওটা ফ্লাই করছিল টু বম্বে। আমরা ওই ফ্লাইটটা পেয়ে যাই। ওই ফ্লাইটটা পেয়ে আমরা সঙ্গে, সঙ্গেই আমাদের মানে এটাই একটা মানে দুঃখ রয়ে গেছে যে মক্কাতে আমরা ২-৩ দিন থাকবার ইচ্ছা ছিল। ওখানে মানে আমাদের নবী সাহেবের নবীজির যে মানে আমাদের নবীজির যে মানে ১ম বউ মা খাদিজা, হ্যাঁ? আর উনি মানে ১ম মানে মু আ মুসলিম ধর্ম অবলম্বন করেছিলেন। তো মা খাদিজার আ আ মানে কবরটা দেখবার খুব ইচ্ছা ছিল, জিয়ারত করবার ইচ্ছা ছিল। মা আয়েশার কবর দেখবার ইচ্ছা ছিল। তো সেগুলো, হ্যাঁ, জমজম যেখান থেকে জলটা আসছে ওই জায়গাটা, ওই পাহাড়টায় যাওয়ার ইচ্ছা ছিল। ওগুলো কয়েকটা দেখবার ইচ্ছা ছিল তীর্থস্থানে। কিন্তু আমরা শুধু কাবা শরীফটা করে আর সাফা মারওয়া, যেটা আমাদের উমরার পুরো প্রক্রিয়াটার যেটা, ওটাই করতে পেরেছি। আর তাছাড়া আবার ভোরবেলা গেছিলাম। ভোরবেলা গিয়ে মানে রোজা রেখেই মানে ফজরের নামাজ পড়ে আরেকবার আমি তাওয়াফ করতে পেরেছিলাম 2nd বার। ওটা ছাড়া মক্কাটাতে ঠিক করে আমরা উপলব্ধি করতে পারলাম না। কিন্তু কারণ ফেরত আসাটা প্রয়োজনীয় হয়ে গেছিল। কারণ এখন তারপরে আমরা জানলাম যে, যে ফ্লাইটে আমরা এসছিলাম সেটা ওখানকার টাইমিংয়ে, মানে এখানকার অনেক রাত্রির হবে। ওখানকার টাইমিংয়ে যেটা রাত্রির ১০টা-১১টা ছিল। তারপরে আবার আরেকটা ফ্লাইট সাউদি এয়ারলাইন্স বলেছিল ২টো নাগাদ, ওটা ক্যানসেল করতে হয়েছিল। কারণ ততক্ষণে যে ওদের যে ক্যাপিটাল, সাউদি আরবিয়ার যে ক্যাপিটাল রিয়াদ, ওখানে আ বম্বিং হয়ে গেছিল। যেহেতু মানে মিসাইল এয়ার স্ট্রাইক হয়ে গেছিল। তাই জন্য ওরা আর পরের ফ্লাইটটা নিতে পারেনি। সুতরাং মানে আমার মনে হয় মানে
অনেক আশীর্বাদ ছিল আল্লাহর আমার ওপর, আমার পরিবারের ওপরে, যে আমরা খুব স্মুথলি ফ্লাইট বুক করেছি, ফ্লাইট পেয়েও গেছি। আমি বুক করার পরে সঙ্গে সঙ্গে আমার ওখানে কলকাতার যে যে মানে বাসীদের, আমার মদিনায় দেখা হয়েছিল, মক্কায় দেখা হয়েছিল, তাদের সবাইকে আমি জানালাম যে এই ফ্লাইটটা অপারেট করছে, যদি তারা নিতে চায়। হ্যাঁ, দুজন বললো যে আর ওই ফ্লাইটটা আর পাইনি, কারণ ওটা ওভারবুক। কারণ যখন আমি ফেরত আসছিলাম তখন আমি দেখলাম এয়ার ইন্ডিয়ার পুরো ক্রু, ইন্ডিগোর ক্রু, এমনকি লুফথানসারও একটা মেয়ে, মানে ক্রু মেম্বার, তারা সবাই ফ্লাইটে ছিল। সুতরাং মানে যেহেতু ওখান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট টেক অফ করতে পারছে না, কিন্তু ক্রুকে নিরাপদ রাখার জন্য ওখান থেকে নিয়ে আসছে মানে সাউদি এয়ারলাইন্সের দ্বারা। তো তখন জিনিসটার যে কতটা মানে সিরিয়াস হতে চলেছে, জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ হয়েছে। কারণ তার আগে আমি তো একটা ঘোরেছিলাম না, একটা মানে তীর্থের ঘোরে। তো তখন আমি ওটাকে উপলব্ধি করতে পারলাম যে যখন যদি এয়ার ক্রু অন্য এয়ারলাইন্সে করে ইভ্যাকুয়েটেড হয়ে চলে আসছে, তাহলে জিনিসটা মানে খুবই একটা সিরিয়াসনেস নিতে পারে। আপনার বাবা ফিরহাদ হাকিম তিনি কিন্তু খুব মানে উদ্বেগে ছিলেন। হ্যাঁ, উনি এমনিতেও একটুখানি পরিবার নিয়ে একটু বেশি প্রোটেক্টিভ, খুব বেশি নার্চারিং। উনি সবসময় আমাদের আগলে রাখে। তো আমরা মানে আমি কিছুদিন আগে জয়পুর গেছিলাম একটা বন্ধুর বিয়েতে, গিয়ে ওখানে দেখছি যে মানে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা হওয়ার কথা ছিল না, হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, খুব ঠান্ডা। আমার বাবা এখান থেকে ফোন করছে, তো ওখানে তো বৃষ্টি পড়েছে, দেখছি ঠান্ডা লেগে যাবে, তাহলে তুই এখান থেকে জ্যাকেট পাঠাই। আমি তুমি কি পাগল হয়ে গেছো? আমি তো মানে মানে জয়পুরে একটা জ্যাকেট কিনে নেবো বাবা। তো আমার বাবার নেচারটাই হচ্ছে খুবই কেয়ারিং, মানে টুয়ার্ডস হিজ ডটার্স, মানে মেয়েকে, আমার মাকে খুব খুব খেয়াল রাখে। তো বাবার তো অবস্থা খারাপ হয়ে গেছে, 4-5 দিন মানে ঘুমাতে পারছে না, 10 বার করে ফোন করছে। এমনকি যখন আমরা প্লেনে ছিলাম তখনও মানে মানে এমনিতে খুব একটা টেকনোলজি জানে না, কিন্তু কোথা থেকে একটা আমার মামার ছেলেকে বলেছে যে আমাকে ট্র্যাকারটা অন করে দেয়, করে পুরো প্লেনটা 5 ঘন্টা যে এয়ারে ছিল উনি বসে বসে ট্র্যাক করেছিল। তারপরে আমাকে যেই আমি নেমেছি, ফোন মানে অন করেছি, ইনকামিং কল বাবার। বলছে হ্যাঁ তুই নেমে গেছি, আচ্ছা ওরা আবুধাবি আর দুবাইয়ের কাছ থেকে নিয়ে যাচ্ছিল কেন, সমুদ্রপথ নিল না কেন? বলছে যে সেটা তো আর আমার পক্ষে জানা সম্ভব না, যে মানে আমি ধরি না, আমার গাড়ির ড্রাইভার ধরি না যে আমি বলবো যে হ্যাঁ রে পার্ক স্ট্রিট নিবি, তো ফ্লাইওভারটা নিবি, এজিসি পোস্ট রোড ফ্লাইওভার নিবি কি রেড রোড নিবি, আমি কি করে জানবো? তো বলছে না আমার তো চিন্তা আরও বেড়ে গেছিলো, ওগুলোর কাছ থেকে কেন যাচ্ছিলো, একদম নিচ থেকে যেতে পারতো। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এবার রাখো, আমরা চলে আসছি, আমরা বম্বে পৌঁছে গেছি। তো তখন আমি বুঝতে পারলাম যে মানে বাবা কতটা দুশ্চিন্তায় ছিল, আমার পরিবারের সবাই কতটা দুশ্চিন্তায় ছিল। কারণ যুদ্ধ হলে নিশ্চিতভাবে মানে নিজের লোকেরা যাতে নিরাপদ থাকে সেই চিন্তাটা তো সবারই হয়। হয়তো আমি ওখানে ছিলাম বলে, যদি আমি এখানে থাকতাম আর আমার পরিবার যদি ওখানে থাকতো, আমারও এই অবস্থাই হতো। আপনার সঙ্গে আপনার ছোট মেয়ে ছিল, আপনার মাও তো ছিল। হ্যাঁ, আমার মেয়ে, আর আমি বললাম না আমার ওই হোলির ছুটিটা ছিল বলে আমি আমার মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে রমজানের পাক মাসে উমরা করতে গেছিলাম। রোজা রেখে বেচারা ভোরবেলা আমার 2 বোন, আমার বাবা এয়ারপোর্টেই আমাদের নিতে এসেছিল। দেখেই জড়িয়ে ধরলো আমাকে, আয়াতকে, কারণ নাতনি তো মানে প্রাণের একদম মানে জান বলে না, আমার জান বলে ডাকে। তো গিয়ে আর নাতনি, অনেকবার শুনেওছি আমার। হ্যাঁ খুব ভালোবাসেন ইয়েকে, আয়াতকে। তো আয়াত তো মানে এমনকি আয়াত ওখানে একজন মানে যখন তাওয়াফ করছিল তখন একজন এসে না ওকে একটা চকলেট দিয়েছে। তো ও চকলেটটা নিয়ে বলছে যে এই চকলেটটা নানু আসতে পারেনি, তো এই চকলেটটা নিয়ে যাবো, এখানে পেয়েছি, উমরা করতে গিয়ে এটা নানুকে দেবো। তো আয়াত তো ওরকমই মানে নিজের নানুকে ভালোবাসে, দাদুকে ভালোবাসে। তাই জন্য বাবা তখন দেখলাম, তারপরে দেখি কালকে সকালবেলা চলে এসেছে আমার বাড়ির ওপরে, এখানে হোলি খেলা হচ্ছিল, ওপর থেকে গান টান চলছে, দেখছি খুব আনন্দে আছে, ভালো মেজাজে হাসছে নাচছে। বললাম কি হলো? বলছে উফ বাবা 5 দিন পরে একটু শান্তি পেলাম, তোরা বাড়ি চলে এসেছিস বাবা, আমার মনে হয় যায় আমার লকারের তোর যেমন তোর গয়নাগুলো যদি রাস্তাঘাটে পড়ে থাকে তোর কেমন আসবে, তোর ঘুম আসবে? বললাম না। বলছে আমারও মনে হয় আমার গয়নাগুলো রাস্তাঘাটে পড়ে আছে যখন তোরা কলকাতার বাইরে চলে যাস। তো সেটাই হচ্ছে যে বাবা স্বস্তির নিঃশ্বাস নিল, একটা চিন্তামুক্ত হলো, সেটাই ভালো লাগলো। ভারত সরকার কি কোথাও একটা দায়িত্ব নেই যে যারা ওখানে আটকে রয়েছে তাদেরকে ভারত নিরাপদে ফিরিয়ে দেন? দায়িত্ব তো আছে, আমার মনে হয় নিশ্চয়ই ভারত সরকার করবে, মানে আশা করা যায়। হ্যাঁ, কিন্তু যেটা আমি দেখেও ছিলাম ইউক্রেনের যুদ্ধের সময়, ভারত সরকারের এখন সরকারটা একটু পাবলিসিটির ওপরে বেশি কনসেন্ট্রেট করে। সুতরাং একটুখানি মানে যতক্ষণ না একটু পাবলিসিটি হবে মানে জিনিসটা, মানে ইতিমধ্যে আমি দেখলাম যে কাতার নিজের এয়ারলাইন্স চালিয়ে মানে সৌদি আরবিয়া থেকে নিজেদের মানুষকে কাতারে নিয়ে যায়। কিন্তু
আমার মনে হয় যদি ভারত সরকার সেটা করে, সেটাকে মানে একটা টুইট করে, সেটাকে একটা নিউজ বানিয়ে, সেটাতে মোদিজি যাচ্ছেন, গিয়ে তাদেরকে নিয়ে আসছে হাত ধরে ধরে, এরকম যতক্ষণ না করবে ততক্ষণ মানে ওই পাবলিসিটিটা যতক্ষণ না রেডি হবে ততক্ষণ ইভ্যাকুয়েশন শুরু হবে না। মানে এটা আমার ব্যক্তিগত মানে ইয়ে মানে কি বলবো মানে ভিউ পয়েন্ট। আমরা দেখছি যে শয়ে শয়ে কিন্তু শিশু মারা গেছে। সেটাই খুব কষ্টকর, সেটা ভীষণই বেদনাদায়ক। কারণ যেটা আমি বললাম না, যে আমার মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প বা এই মানে আমাদের ইসরায়েলের যে নেতানিয়াহু, এরা না, এই যে ওয়ার্ল্ড লিডার্সরা, এরা না কেউ মা হলে না তারা বুঝতে পারতো, কারণ তাদের একটা সন্তান পেটে ধরে 9 মাস রেখে নিজের রক্তকে দুধ করে খাইয়ে একটা প্রাণ পৃথিবীতে আনবার তাদের সামর্থ্য নেই, কিন্তু প্রাণ নেওয়ার সামর্থ্য আছে। কিন্তু আপনি যতক্ষণ না একটা প্রাণ পৃথিবীতে আনবেন, আপনি একটা প্রাণের দাম বুঝবেন না। সুতরাং আমার মনে হয় যদি মারা ওয়ার্ল্ড লিডার হতো না, পৃথিবীটা অনেক শান্তির জায়গা হতো অনেক। কারণ একটা মিসফায়ার হয়ে গেছে, তাই জন্য 165টা বাচ্চা, 165টা মায়ের মানে আঁচল উজাড় হয়ে গেল। এই জিনিসটাকে না বোঝা, তবে যুদ্ধর পর যুদ্ধ করছে তো কি হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের তো কিছু এসে যায় না। হি ইজ আ বুলি, উনি ইন্ডিয়াকেও বুলি করছে। আর আমার রাগ হয় অ্যাজ অ্যান ইন্ডিয়ান, যে ইন্ডিয়া কখনোই আজ পর্যন্ত আমেরিকার কাছে বুলিড হয়নি। ইন্ডিয়া এমনকি ব্রিটিশ সরকারের কাছেও মাথা নত করেনি, আমরা যুদ্ধ করেছি। সুতরাং ইউএস আমাদেরকে বুলি করবার চেষ্টা করেছে, আমাদের বুলি হওয়া উচিত ছিল না। ইফ উই রিকোয়ার আমেরিকা, আমেরিকা অলসো রিকোয়ার্স আস। মানে যেমন ওরা আমাদেরকে বলছে যে চাকরি দেবো না, দেবো না, হ্যাঁ আমাদের অসুবিধা হবে, কিন্তু ইন্ডিয়ান ব্রেন ছাড়া ওনারা নিজেরা কতক্ষণ ওদের আইটি স্বাভাবিকভাবে চলবে সেটাও প্রশ্ন। কারণ আপনি তো হঠাৎ করে রাতারাতি তো 1 কোটি আমেরিকানসকে মানে ইঞ্জিনিয়ার্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডেভেলপার বানাতে পারবেন না। সুতরাং ইন্ডিয়ান যে গ্রে ম্যাটারটা, সেটাও আপনার কিন্তু অতটাই প্রয়োজনীয়। আমাদের যতটা চাকরির দরকার, ওনাদেরও ততটা ভারতীয় বুদ্ধির দরকার। সুতরাং সেই জায়গায় আমাদের যে মানে ট্রেডে 18% আমরা ট্যারিফ দেবো, তারা পুরো 0% দেবে, সেটা আমাদের একটা ইকোনমিক্যাল ক্ষতি। তারপর তেল, আমরা কেন রাশিয়ার সাথে নেব না তেল? কারণ রাশিয়া এত বছর ধরে আমাদের কিন্তু অ্যালাই ছিল। সুতরাং রাশিয়া ইজ অলসো আ সুপার পাওয়ার। এখন কি হলো? এখন আমরা ইউএসএর থেকে বেশি দামে তেল নেব ভেনেজুয়েলা থেকে। সেই তেল এখন আমাদের আসাটাই, তখন যদি হামাস স্ট্রেট ওটা বন্ধ হয়ে যায়, গালফের ওই রিজনটা, ওই স্ট্রেটটা যদি না খোলে, আমাদের তো তেলের ক্রাইসিস হয়ে যাবে। অথচ আমরা ডিল সাইন করে দিয়েছি, আমরা রাশিয়া থেকে তেল নেব না। কিন্তু কেন নেব না আমরা তেল? আমরা তো একটা স্বাধীন দেশ। আমি যেমন বাজারে যাই টমেটো কিনতে, আমাকে যদি কেউ বলে দেয় তোকে এই দোকান থেকেই কিনতে হবে, সেটা বুলি করা হলো। আমি 4টে দোকান খুঁজে যে টমেটোটা আমার ভালো লাগবে, আমি যেটা সব কম দামে পাবো, আমি সেই টমেটোটা না কিনবো, বা সেই পেঁয়াজটা না কিনবো। আমাকে কেন কেউ বলবে যে আমি তেল আমেরিকার থেকেই নেবো, আমি রাশিয়ার থেকে নেবো না, আমি ডিরেক্টলি ইরানের থেকে নেবো না? আর আমরা যখন মানে সেটাতে সেই ডিলটা সাইন করছি, মানে আমরা মাথা নত করছি ভারতীয় হিসেবে। সেইখানে আমার একটা মানে, আমি জানি আই আন্ডারস্ট্যান্ড ডিপ্লোম্যাটিক টাইজ, বাইল্যাটারাল টাইজ, কিন্তু সামওয়্যার ইট হ্যাজ ফেইলড মেজরলি। কারণ এত ডোনাল্ড ট্রাম্পের সাথে বন্ধুত্ব, মাই ফ্রেন্ড করে লাস্টে ডোনাল্ড ট্রাম্প যে ডিলটা সাইন করালো, তাতে কিন্তু শুধু লাভ আমেরিকার। ভারতবর্ষের কী লাভ হলো আমি ঠিক বুঝতে পারলাম না এখনো। যে মানে সেই তো মানে আমাদের এখনো মানে আমাদের তেলও ওখান থেকে নিতে হবে বেশি দামে। এগ্রিকালচারাল গুডস, আমাদের চাষিদের একটা অসুবিধা হয়ে যাবে ওদের প্রোডাক্টসগুলো যদি আমাদের দেশে ঢুকতে থাকে। আমাদের চাষিদের সিকিউরিটিটা, সেটা সেখানে কোথাও না কোথাও একটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। আর এই সব কিছু মানে এই যে এই বুলিটা, মানে ডোনাল্ড ট্রাম্প ইজ এ বুলি, ইট ইজ ওয়ার্ল্ড নোন, বাট এই ওয়াই শুড উই বি বুলিড? আমরা ভারতীয়, আমরা কম থরি না? আমাদের দেশ কোনো দিকে কম? আমরা কেন মাথা নিচু করব? আমাদের দেশ কেন মাথা নিচু হবে? এই যে উনি যে বলছেন যে আমরা ইসরায়েলের সাথে আছি, আরে আপনি কি করে বলে দিলেন আমরা ইসরায়েলের সাথে আছি? আমি তো ইসরায়েলের সাথে নেই। যেখানে আপনি প্যালেস্টিনের মানুষকে একটা মাস জেনোসাইড হচ্ছে, আমি নেই তার সাথে। আমি মানে সমর্থন করি না ইসরায়েলের। হ্যাঁ, ইসরায়েল আমাদের অ্যামিউনিশন, ডিফেন্স সাপোর্ট দেয়, কিন্তু আমরা তো টাকা দিই ওগুলো কেনবার জন্য, ফ্রিতে তো দিয়ে দেয় না আমাদেরকে। মানে এটা তো না যে ইসরায়েল আমাদের ফ্রিতে আর্মস অ্যান্ড অ্যামিউনিশন দিচ্ছে, আমরা টাকা দিচ্ছি, ওরা দিচ্ছে। আজ আমি ইসরায়েল বন্ধ করে যদি আমি রাশিয়ার থেকে কিনি, চায়নার থেকে কিনি, আমি যেখানে আমার টাকা দেবো, আর আমার টাকাই যাচ্ছে, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকা, আমি যেখানে ট্যাক্সের টাকা দেবো সেখান থেকে আমরা পাবো। মার্কেট ইজ ফ্রি, ওয়ার্ল্ড মার্কেট ইজ ফ্রি।
এগুলো এগুলো উপলব্ধি করতে হবে, এগুলো বুঝতে হবে, এগুলো শিক্ষিত হতে হবে, নিজেকে সচেতন করতে হবে। শুধু মানে নিউজ চ্যানেলস কি বলছে বা ইনস্টাগ্রামে কি আসছে ফিড সেটা না জেনে 10টা নিউজ চ্যানেল দেখতে হবে, 10 রকমের নিউজ পড়তে হবে, 10 রকমের মানে আল জাজিরা পড়ুন, আপনি বিবিসি দেখুন, আপনি মানে ওনকার নিউজ দেখুন, আপনি মানে ইন্ডিয়া টুডে, আপনি সব 10টা দেখেন, তারপরে নিজে উপলব্ধি করুন, তবে গিয়ে আপনি মানে সত্যিটা আপনার সামনে তুলে আসবে, সেটা আমার মনে হয়। বেশ, রোজা নিয়ে আপনি আমাদের অনেকটা সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ক্যামেরায় স্বপন দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।